সকাল থেকে বিকেল পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির কর্মসূচি ঘিরে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতে। আর শুরু থেকেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন সহকর্মী মাহফুজ মিশু আমাদের যমুনা স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। মিশু, একটু জানাবেন হরতাল সম্পর্কে শুরুতেই আপনার কাছে জানতে চাই, কি বিস্তারিত তথ্য দিতে পারেনি আপনি এই প্রসঙ্গে আমাদের? হরতাল সম্পর্কে আসলে খুব বেশি তথ্য আমরাও জানি না। আমরা যেমনটা জেনেছি যে বিএনপির যে মহাসমাবেশ, যেটি অনেক আগের ঘোষিত এবং পূর্ব পরিকল্পিত, এবং সেই সমাবেশ যখন শুরু হওয়ার কথা তার আগ থেকে এক ধরনের উত্তেজনা ছিল। তার আগে ছোটোখাটো কিছু ঘটনা ঘটলো, কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে সমাবেশের স্থান নিয়ে কিন্তু এক ধরনের টানাপোড়েন ছিল বড় দুই দল, বিএনপি এবং আওয়ামী লীগও। শেষ পর্যন্ত তারা যেখানে সমাবেশ করতে চেয়েছিল সেখানে নির্দিষ্ট কিছু শর্ত, সম্ভবত 20টি শর্ত, তার ভিত্তিতে সমাবেশ শুরু হয়। এবং সমাবেশ শুরুর আগে বা সমাবেশ শুরুর পর থেকে নেতাকর্মীদের উপর হামলা এবং অন্যান্য আরও বেশ কিছু দাবিতে সমাবেশের যিনি প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এবং আমরা হরতালের কর্মসূচিটি যখন জানলাম তখন আমরা শুরুতেই সারা দেশে আগামীকালকে সকাল সন্ধ্যা হরতাল তেমনটা ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বিএনপির যে ফেসবুক পেজ, সেখানে আমরা শুরুতে ছিল আগামীকাল এরকম একটা বিভ্রান্তিও তৈরি হয়েছিল, সারা দেশে হরতাল নাকি শুধু ঢাকা এবং মহানগরীতে হরতাল। কারণ আজকের সমাবেশটি মূলত ঢাকা কেন্দ্রিক একটি মহাসমাবেশ ছিল, যেটি বিএনপির। পরে সেটি আবার কারেকশন করা হয়েছে এবং সেটি আমরা এখন নিশ্চিত আগামীকালকে হরতাল। এখন বলি হরতালের যে সংস্কৃতি বা হরতাল রাজনৈতিক কর্মসূচি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে খুব পুরনো ঘটনা, মানে খুব নতুন ঘটনা না, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে, গত সাম্প্রতিক বছরগুলোতে আমরা তীব্র হরতাল বা আগে হরতাল মানে যেরকম উত্তেজনা, ভাঙচুর, আক্রমণ, পাল্টা আক্রমণ, সেই রাজনৈতিক উত্তাপটি গত 7-8 বছরে আসলে খুব বেশি টের পাওয়া যায়নি। আপনার যদি মনে থাকে যে 2013-14 সালের নির্বাচনকালীন ওই সময়টায়, এমনকি 15-এর কিছু দিকে সবশেষ বিএনপির ডাকা হরতাল বড়সড়ভাবে পালন হয়েছে। এরপরেও বাম দল এবং বিএনপির 2-1টি আধাবেলা বা দিনের কর্মসূচি হয়েছে, কিন্তু সেগুলো খুব ব্যাপকভাবে হয়নি। কিন্তু আজকের এই কর্মসূচি থেকে যে হরতাল আসলো এবং তার বিপরীতে আওয়ামী লীগের যে শান্তি এবং উন্নয়ন সমাবেশ ছিল, সেখানে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিনিও আগামীকালকে সারা দেশে আওয়ামী লীগও শান্তি সমাবেশ ঘোষণা করেছে হরতালকে মোকাবেলার কথা বলে। ফলে আগামীকালকের যে দিনটি হবে সেখানেও আবারও রাজপথে যেরকম বিএনপি হরতাল ডেকেছে তারা থাকবে, তার পাশাপাশি সরকারি দল বা শাসক দল, ক্ষমতাসীন দল যারা আওয়ামী লীগ, তারাও কিন্তু তার বিপরীতে শান্তি সমাবেশ করবে। ফলে আজকের যে রাজনৈতিক উত্তেজনাটি ছিল সেটি আসলে কালকেও অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। এই ধন্যবাদ আপনাকে। আরও একটি প্রশ্ন ছিল বিশু আপনার কাছে, সেটি হচ্ছে একজন পুলিশ নিহত হয়েছেন আমরা জানি, গণমাধ্যম কর্মীও বেশ কয়েকজন আহত হয়েছেন, রাজনৈতিক নেতাকর্মীরাও আছেন সেই তালিকায়। হাসপাতালের তথ্য আছে কিনা আপনার কাছে? সবশেষ কোনো তথ্য যদি থাকে আমাদের যদি জানাতে পারেন। হ্যাঁ, সারাদিনে আমার যেসব সহকর্মীরা বিএনপির মহাসমাবেশ, আওয়ামী লীগের মহাসমাবেশ, ঢাকার বিভিন্ন স্থানে যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে, সেটা কাকরাইল হোক কিংবা বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, সেগুলো ফলো করেছে। এবং এখনও আমার সহকর্মী রিমন রহমান, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা খুবই কঠিন। সেটি কেবলমাত্র আইন শৃঙ্খলা বাহিনী, কোনো ব্যক্তি, তার পরিচয় যাই হোক না কেন, তার পরিবারের সদস্য অথবা চিকিৎসক, তারা নিশ্চিত করতে পারে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে একজন কনস্টেবলের মৃত্যুর কথা নিশ্চিত করে তার পরিচয় প্রকাশ করা হয়েছে, তিনি মারা গেছেন। এবং আমরা যেমনটা দেখেছি ছবিতে, এমনকি জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে, দাবি করা হয়েছে যে 12 জন পুলিশ সদস্য এখন পর্যন্ত গুরুতর আহত। তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজে আছেন, কেউ রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আছেন। এর বাইরে আমরা যতদূর জানি, ইত্তেফাক, কালবেলা সহ, সময় টেলিভিশন সহ অন্তত 3টি পত্রিকার সংবাদকর্মীরা আহত হয়েছেন, তারা মারধরের শিকার হয়েছেন। এর পাশাপাশি যমুনা টেলিভিশনের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ফলে এই যে কোনো আক্রমণ বা এ ধরনের ঘটনায় দুঃখজনক, কিন্তু ধরেন যে বিএনপি বা আওয়ামী লীগ বা যারা রাজনৈতিক কর্মসূচি যারা পালন করছেন বা ঘোষণা করেছেন, তার বাইরে গিয়ে যারা পেশাগত দায়িত্ব পালন করছেন, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, গণমাধ্যম কর্মী হোক, কিংবা ধরেন চিকিৎসক বা অন্য কেউ হোক, অথবা পেটের দায়ে যে মানুষটি আজকে যাকে রাস্তায় নামতে হয়েছে, তিনি ট্রাক চালক, বাস চালক কিংবা রিক্সা চালক হন, এ ধরনের আন্দোলন কর্মসূচিগুলোতে সেই মানুষগুলার ভোগান্তি, তাদের এ ধরনের সাফারিং,
এটা আমরা বরাবরই দেখেছি। ফলে আজকের ঘটনাটি তার ব্যতিক্রম হলো না, ফলে পুলিশের একজন সদস্যকে জীবন দিতে হলো। এর পাশাপাশি আরও যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা আমরা জানি না। এর পাশাপাশি কিন্তু রাজনৈতিক কর্মীও কিন্তু অনেকেই আহত হয়েছেন, সেই সংখ্যাটি সুস্পষ্ট করে এখনও কোনো পক্ষ থেকেই বলা হয়নি, এবং রাজনৈতিক সহিংসতার কর্মীরা যে আরও আহত হবেন না তারও কোনো নিশ্চয়তা নেই। কারণ এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সারাদিনেই কিন্তু বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে, রাজারবাগ পুলিশ হাসপাতালের ভিতরে গিয়ে অ্যাম্বুলেন্সে আগুনের খবর আমরা জেনেছি, আবার পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। ফলে আমরা কিন্তু এতদিন পর্যন্ত যে আন্দোলনটিকে বিএনপির শান্তিপূর্ণ দেখছিলাম, একই সঙ্গে আওয়ামী লীগ যেদিন বিএনপি কর্মসূচি পালন করে তার বিপরীতে আরেকটি কর্মসূচি পালনের আগেও করেছে, ধারাবাহিকভাবে এটা চলছিল, সেখানে কিন্তু আজকের মতো এই যে আবার খানিকটা সহিংসতা ফিরে আসা সেই ঘটনাগুলো দেখিনি। ফলে এখন যিনি বা যারা আহত হন, তিনি আওয়ামী লীগ হন, তিনি বিএনপি হন, তিনি সাংবাদিক হন, পুলিশ হন, এগুলোতে কিন্তু মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক বাড়ে, এক ধরনের ভয় বাড়ে। ফলে সেই বিষয়টি নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিবিদরা বা রাজনীতি যারা করেন তারাই তো আসলে দেশ চালান, তারা নিশ্চয়ই সেটি খেয়াল করবেন। কিন্তু এই ধরনের সহিংসতা শেষ পর্যন্ত আসলে কোনো আগের অভিজ্ঞতাগুলো বলে যে এগুলোতে আসলে সংকটটা বাড়ে, এই হচ্ছে ঘটনা। মিশু, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিলেন।